আচ্ছা, গন্তব্য কাবুলে আজকে হচ্ছে আমরা লাস্ট পার্ট দেখব, প্লাস আমরা এমসিকিউ সলভ করব। আর এখান থেকে সিকিউ তেমন একটা গুরুত্বপূর্ণ না, তেমন একটা আসলেই গুরুত্বপূর্ণ না। সো সিকিউ নিয়ে আই থিঙ্ক এত প্যারা নেওয়ার কিচ্ছু নাই, শুধু এমসিকিউতে একটু প্যারা খাইতে হবে তোমাদেরকে। আজকে আমরা পর্ব 6। তো দেখো, পর্ব 6-এর মধ্যে আমরা চলে আসছি। আমরা এর আগে দেখেছিলাম যে আমাদের লেখক কতটুকু পর্যন্ত ছিলেন। তিনি হচ্ছে প্রায় মানে কাবুলের যে নদী সেটার নিচ্ছিলেন, এবং তারা হচ্ছে খাইবার পাস দুর্গটা পার হয়ে গেছে অলরেডি, কিন্তু এখনো কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারে না। এখন তারা জালালাবাদে আছে। তো জালালাবাদের ওখানে এখনো কিন্তু আছে। তো সেখানে ওই যে খাইবার পাসে এখানে যে দুর্গটা ছিল, সেই দুর্গতে গিয়ে তারা তাদের পাসপোর্ট চেক করালো। তারপরে হচ্ছে সেখানে যে শরবতটা তাকে দেওয়া হয়েছিল সেটা ভীষণ পরিমাণে অমৃত একটা শরবত ছিল। তো এই শরবত খেয়ে লেখকের অবস্থাটা একদম মানে অস্থির হয়ে গেছে যে এই জায়গার মধ্যে এত গরমের মধ্যে এত মজার শরবত, এত ঠান্ডা পানির শরবত তারা কোত্থেকে নিয়ে আসলো। এতটুকু পর্যন্ত আমরা গত ক্লাসে শেষ করেছিলাম, তাই না? তো আজকে আমরা দেখব তার পরের পার্ট থেকে। দেখো, আফগানিস্তানের অফিসার যদি কবি হতে পারেন তবে তার পক্ষে পীর হয়ে ভবিষ্যৎবাণী করাও কিছুমাত্র বিচিত্র নয়। তিনবার চাকা ফাটলো, আর ইঞ্জিন সর্দারজির উপর গোসা করে দুবার গুম হলেন। তারপর চাকা সারালো হ্যাজি ম্যানন, তদারক করলেন সর্দারজি। তো বলা হচ্ছে আফগানিস্তানের অফিসার যদি কবি হতো, তো আফগানিস্তানের অফিসার বলতে এখানে আসলে কাকে বোঝাচ্ছে? ওই যে আমাদের কবির সাথে একজন ছিল, কবির সাথে একজন কিন্তু আফগানিস্তানেরই একজন ওই যে বেতার কর্মকর্তা, একজন সরকারি চাকরিজীবী ছিল না? তো লেখক বলতেছে যে মানে তার মতোই যদি একজন অফিসার এই আফগানিস্তানের মধ্যে থাকে, সে চাইলে কিন্তু কি করতে পারবে, আফগানিস্তানের আবহাওয়া সম্পর্কে বা আফগানিস্তান সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করতে পারবে। তো বলছে আফগানিস্তানের অফিসার যদি কবি হতে পারেন তবে তার পক্ষে পীর হয়ে ভবিষ্যৎবাণী করাও কিছুমাত্র বিচিত্র নয়। তো বলছে যে এই অর্থাৎ এটা দ্বারা হচ্ছে বুঝাচ্ছে যে আফগানিস্তানে যে কেউ যদি কয়েকদিন থাকে তাহলে সে এমনিতেই কবি হয়ে যাবে, এবং এমনিতেই দেখা যাবে যে সে কি করতেছে, যে এলাকার পরিবেশ সম্পর্কে সে ভবিষ্যৎবাণী করতে পারবে। যেমন দেখবা আমরা যখন আকাশে মানে একটু মেঘলা মেঘলা করে, আমরা এই মেঘের আভাসটা দেখলে বুঝতে পারি যে এই বৃষ্টিটা কি আদৌ হবে কিনা, বা বাতাসের এর সাথে এই বৃষ্টি চলে যাবে কিনা। আমি দেখতাম ছোটবেলায় আমার মা মানে বলতো যে দক্ষিণ দিকে যখন দেখবে আকাশটা অনেক বেশি কালো হয়ে আছে তার মানে অনেক বৃষ্টি হবে, কিন্তু যখন দেখবা মেঘগুলো দক্ষিণ থেকে উত্তর দিকে চলে যাচ্ছে তার মানে বৃষ্টি হবে না, এবং সেটাই হতো। তো এটাই আর কি, মানে বিগত কয়েকদিন ধরে যদি তুমি একটা জায়গায় বসবাস করতে থাকো তাহলে দেখা যায় সেখানকার আবহাওয়া সম্পর্কে তোমার একটা মোটামুটি ধারণা হয়ে যায়। লেখক এটাই বলছে যে আফগানিস্তানের অফিসার যদি কবি হতে পারে তাহলে সে চাইলে পীরও হইতে পারে। আর পীরেরা কি করে? আমরা জানি পীরেরা হচ্ছে ভবিষ্যৎবাণী দেয়। তো লেখক বলতেছে এখানে আসলে যে কেউ থাকলেই এই এলাকা সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী দিতে পারবে। তিনবার তাদের চাকা কিন্তু ফেটেছে, অর্থাৎ তারা যখন গাড়ি দিয়ে আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা হলো কত প্রতিবন্ধকতা তাদেরকে পার হতে হচ্ছে। তো তিনবার কিন্তু তাদের চাকা ফেটে গেছে, এটা মনে রাখবা। তিনবার তাদের গাড়ির চাকা ফাটলো। আর ইঞ্জিন, আর গাড়ির যে ইঞ্জিন ছিল, যে ইঞ্জিনের কে ছিল বলতো? এই ড্রাইভার ছিল কে বলতো? ড্রাইভার ছিল কে বলো? সর্দারজি। তো এই সর্দারজির উপর গুসা মানে কি? রাগ করা। তো বলছে যে এই ইঞ্জিন হচ্ছে এই সর্দারজির উপর রাগ করে দুবার গুম হয়ে গেল, অর্থাৎ দুইবার নষ্ট। গুম মানে হচ্ছে বোঝাচ্ছে দুইবার নষ্ট হয়ে গেল। চাকা সারালো হেজি ম্যানন। মনে রাখবা, চাকা যখন নষ্ট হয়ে গেছে এই চাকাটা কে সারাইছে, মানে চাকাটা কে ঠিক করেছে? হেজি ম্যানন নামে একজন ব্যক্তি। তদারক করলেন সর্দারজি। অর্থাৎ বলতেছে যে এই জায়গায় প্রতি পদে পদে এক একটা প্রতিবন্ধকতা, এবং তারা প্রতিবন্ধকতাগুলো কিভাবে কাটিয়ে উঠলো প্রত্যেকটা জিনিস সম্পর্কে কিন্তু লেখক সুন্দর করে একটা বর্ণনা দিয়েছেন। জালালাবাদ পৌঁছাবার কয়েক মাইল আগে সর্দারজির কোমরবন্ধ অথবা নিবিবদ্ধ কিংবা বেল্ট যাই বলুন ছিঁড়ে দুটুকরো হলো। তখন খবর পেলুম সর্দারজিও রাতকানা। রেডিওর কর্মচারী আমার কানটাকে মাইক্রোফোন ভেবে ফিসফিস করে প্রচার করে দিলেন, অন্ধকার মতো আমাদের অনুষ্ঠান এইখানে সমাপ্ত হলো। কাল সকাল 7টায় আমরা আবার উপস্থিত হব। তো লেখক ভেবেছিল, অর্থাৎ আমাদের সৈয়দ মুস্তফা আলী, তিনি ভেবেছিলেন যে আজকের মধ্যে হয়তো তারা কি করবে, আজকের মধ্যে তারা জালালাবাদ পৌঁছায় যাবে। কিন্তু জালালাবাদ পৌঁছাবার মানে মাত্র কয়েক মাইল আগে সর্দারজির যে কোমরের বেল্ট বলতেছে আর কি, তো কোমরের যে কোমরবদ্ধ বা নীতিবদ্ধ কিংবা বেল্ট মানে যেটাই বলি না কেন, যে গাড়িতে বসার পর দেখবা যে ড্রাইভাররা মোটা একটা বেল্ট পরে থাকে আর কি, এটা বলতেছে যে কোমরের মধ্যে একটা বেল্ট পেঁচায় রাখছে, তো সেটা হচ্ছে ছিঁড়ে গেছে। অর্থাৎ এটা কেন ছিঁড়ছে, মানে গাড়ি হচ্ছে সে এমন উল্টাপাল্টা ভাবে চালিয়েছে যে তার কোমরের বেল্টটা ছিঁড়ে গেছে। তো এটা বলতেছে যে
যে কোমরবন্ধ অথবা নীতিবদ্ধ যে একটা বেল্ট আছে যাই বলুন সেটা ছিঁড়ে 2 টুকরা হয়ে গেছে। তখন তারা আসলে খবর পেল যে এই যে সর্দারজি আছে যিনি গাড়ি চালাচ্ছে তিনি আসলে রাতকানা ছিল। তো আর রেডিওর যে কর্মচারী তার সাথে ভ্রমণ করছিল সে হচ্ছে আমাদের লেখকের কান একদম ঝালাফালা, মাইক্রোফোনের মতো কানটা একদম কথা বলতে বলতে ঝালাফালা করে ফেলছে এবং মাইক্রোফোনের মতো তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আজকে আর আমাদের জালালাবাদ যাওয়া হবে না, আজকের মতো আমরা এখানেই কি করব, আমরা রেস্ট করব। কারণ হচ্ছে সর্দারজি যেহেতু রাত কানা, তার মানে কি তিনি রাতে গাড়ি চালাতে পারবেন না। তো রাতে যেহেতু গাড়ি চালাতে পারবে না তাহলে তো তারা পৌঁছাতেও পারবে না। তো এই জন্য বলছে অদ্যকার। অদ্যকার মানে কি? অদ্যকার মানে হচ্ছে আজকের মতো, আজকের মতো। তো আজকের মতো আমাদের অনুষ্ঠান এইখানেই সমাপ্ত হলো। কাল সকাল 7টায় আমরা আবার উপস্থিত হব, অর্থাৎ কালকে তারা আবার 7টা বাজে। তারপরে দেখো, আধ মাইলটা দূরে আফগান সরাই। তো আধ মাইল দূরে ছিল কত বলতো? আধ মাইল দূরে ছিল হচ্ছে সরাই। সরাই মানে হচ্ছে বিশ্রামাগার, ওকে, অর্থাৎ যেখানে বিশ্রাম করা হয়ে থাকে। তো আধ মাইলটা দূরে আফগানের যে সরাইখানা, সরাইখানা মানে কি? বিশ্রামখানা। তো সেখানে বেতারের সাহেব এবং আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে চললাম। বাদ বাকি আর সকলে হই হুল্লো করে করে গাড়ি ঠেলে নিয়ে চললো। তো যেহেতু তারা দুজনে কি করলো, তারা যেহেতু একটু পশ মানুষ ছিল, কারণ আমাদের লেখক ছিলেন একজন বিদেশি, তার সাথে হচ্ছে যে কর্মচারী ছিল সে ছিল একজন বেতার কেন্দ্রের কর্মচারী। তো তারা একটু পশ ছিল, তারা কি করলো, তারা নেমে গিয়ে বিশ্রামাগারে চলে গেল। আর বাকি যারা হচ্ছে তোমার ছিল আর কি, আরো যারা যাত্রীরা ছিল তারা কি করলো, গাড়িটা ঠেলে 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 একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে রাখার জন্য গাড়িটা তারা ঠেলে নিয়ে চললো। সর্দারজি তন্নি করে বললেন। তন্নি মানে কি? মানে হচ্ছে তোমার কোমল সুরে, আমরা যেটাকে বলছি কোমল সুর, মানে একটু গলাটা মিষ্টি করে আর কি। তো কোমল সুরে সে বলল, একটু পা চালিয়ে, সন্ধ্যা হয়ে গেলে সরাইয়ের দরজা বন্ধ করে দিবে। তো লেখক মানে বলছে যে তোমরা যে এত আস্তে ধীরে, তখন ও সর্দারজি অর্থাৎ ড্রাইভারটা বলতেছে তোমরা যে এত আস্তে ধীরে হাঁটছো, তো এইভাবে হাঁটলে তো তোমরা ও সরাইখানা পর্যন্ত অর্থাৎ বিশ্রামাগার পর্যন্ত তোমরা যে পৌঁছাতে পারবে না, কারণ তার আগেই দরজা বন্ধ করে দিবে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা একটা মানে বর্ডারের সব জিনিসগুলো তারা মেনটেন করছে। দেখো তাদের পাসপোর্ট চেক করা হতে ধরে প্রত্যেকটা জায়গায় একটা না একটা প্রতিবন্ধকতা। আর তৎকালীন সময়ে তো আর বিমান ছিল না যে বিমান দিয়ে উড়িয়ে চলে যাবে, তো ট্রেন ছিল, গাড়ি ছিল, এগুলো ভেঙে 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 তারপরে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া লাগতো। তো এটা পরে বলতেছে একটু পা চালিয়ে সন্ধ্যা হয়ে গেলে সরাইয়ের দরজা বন্ধ করে দিবে। সরাই তো নয়, ভীষণ দুশ্মনের মতো দাঁড়িয়ে এক চৌকো দুর্গ, মানে চার কোণার একটা দুর্গের মতো, আমরা যেগুলো দেখছিলাম আর কি, তো দুর্গের মতো। আচ্ছা, তো দেখো বলছে যে সরাইখানা তো নয়, বলছে বিশ্রামাগারটার এমন নাজেহাল অবস্থা ছিল যে এটা দেখলে মনে হইতেছিল যে চার কোণার একটা কি বলতো, একটা দুর্গ, চার কোণার একটা কি দুর্গ। কর্মন্তে নিভৃত পান্থশালাতে বলতে আমাদের চোখে যে স্নিগ্ধতার ছবি ফুটে ওঠে এর সঙ্গে তার কোনো সংস্রব নেই। মানে কি? মানে কোনো মিল নেই। তো বলতেছে আমরা আসলে বিশ্রামাগার বলতে কি বুঝি? যে জায়গাটা অনেক সুন্দর হবে, অনেক শান্তি লাগবে এমন একটা জায়গা। তো সেই জায়গাটার ভিতরে আমরা হচ্ছে মানে এমন একটা তারা বিশ্রামাগারে গেল যেখানটা দেখলে আসলে বিরক্ত লেগে যায়। তো বলতেছে আমরা আসলে কর্ম অন্তে মানে কাজের মধ্যে নিভৃত প্রান্তশালাতে, অর্থাৎ কাজের মাঝখানে আমরা যেই জায়গাটায় বিশ্রাম নিয়ে থাকি সেই জায়গাটা আমরা যেরকম একটা শান্তির জায়গা হিসেবে কল্পনা করি, এই সরাইখানা কিন্তু সেটার মতো ছিল না। ঠিক আছে, তারপরে কি বলতেছে যে 30 ফুট উঁচু হলদে মাটির নিরেট চারখানা দেয়াল। তো ওই যে যেইখানটাতে তারা আশ্রয় নিবে বা বিশ্রাম করবে সেটা ছিল 30 ফুট লম্বা একটা উঁচু হলুদ রঙের হলদে মাটির নিরেট একদম খাঁটি চারখানা দেয়াল ছিল। হলুদ মাটি দ্বারা তৈরি একদম নিরেট মানে কি? নিরেট মানে হচ্ছে খাঁটি, খাঁটি মাটি দিয়ে হচ্ছে এটা তৈরি করা ছিল। তো এই চারখানা দেয়াল, সামনের খানাতে একটা বিরাট দরজা ছিল, তার ভিতর দিয়ে উট, বাস, ডাবল ডেকার পর্যন্ত অনায়াসে ঢুকতে পারতো। তো ওই যেই বিশ্রামাগারটা ছিল, কি বলছে যে ওই যে সেই জায়গাটা চার দরজার যে একটা
বিশ্রামাগারে তারা আশ্রয় নিল। সেখানে একটা দরজায় বিরাট মানে একটা ইয়েতে মানে যে 4টা খানা ছিল, অর্থাৎ মানে বড় বড় যে 4টা বিল্ডিং ছিল তার মধ্যে হচ্ছে ভাগ ভাগ ছিল, কোনটাতে উটগুলো থাকবে, কোনটাতে মানুষ থাকবে, কোন জায়গায় গাড়ি নিয়ে রাখবে, এরকম ভাগ ভাগ ছিল। তো সেখানটায় একটা বিরাট দরজা ছিল প্রথম খানাতে। তো সেখানে উট, বাস, ডাবল ডেকার এগুলোকে অনায়াসে রাখা গেছে, কিন্তু ভিতরে যাবার সময় মনে হয় এই শেষ ঢোকা, এই দানবের পেট থেকে আর বেরোতে হবে না। অর্থাৎ সেখানে মানে যেই বিশ্রামাগারটা ছিল ওর মধ্যে কারেন্ট ছিল না বা আলোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, যার কারণে কি হয়েছে মনে হতো উটগুলোকে আর গাড়িগুলোকে যে ভিতরে রাখা হচ্ছে এগুলো মনে হয় আর বের হবে না, কারণ ভিতরে এতটা অন্ধকার যে মানে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তো এই জন্য তিনি বলতেছে যে এমন ভাবে মানে তৈরি করা যে একবার ঢুকলে মনে হচ্ছে আর বেরোতে পারবে না। ঢুকেই আমি থমকে দাঁড়ালাম, অর্থাৎ সে তারপরে ঢুকলো যেটাতে মানুষেরা বিশ্রাম করে, সেই জায়গাটা তারা ঢুকলো। কত শত শতাব্দীর পুঞ্জীভূত দুর্গন্ধ আমাকে ধাক্কা মেরেছিল বলতে পারিনি, কিন্তু মনে হলো আমি যেন সেই ধাক্কায় 3 গজ পিছিয়ে গেলাম। অর্থাৎ এই জায়গাটায় তার মানে শত শত গাড়ি এদিক দিয়ে আসা যাওয়া করে, তো যারাই বিশ্রাম করে তারাই তো এই একটা জায়গায় বিশ্রাম করতে আসবে, তাই না? আর তো অন্যান্য কোনো সরাইখানা নাই বা বিশ্রামাগার নাই, তার মানে এই জায়গাতে সবাই একসাথে বিশ্রাম করতে আসে। এখানে তো ধরো তোমার নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাই এসে এখানে কিন্তু বিশ্রাম করে। তার মানে এত যাত্রীরা যে আসে তাদের গায়ের একটা দুর্গন্ধ থাকে না, এমনিতেও অনেক বেশি গরম, আবার তারা কোট পরে থাকে, তাদের গা থেকে একটা ময়লা গন্ধ বের হয়। তো এই জায়গাটার মানে এই দৃশ্যটা বোঝাতে গিয়ে লেখক বলতেছে যে কত শত বছরের যে পুঞ্জীবিত মানে জমায়ে রাখা একটা দুর্গন্ধ, তিনি যখন ওই সরাইখানাতে ঢুকলেন ওই দুর্গন্ধ তাকে এমন জোরে একটা মনে হলো ধাক্কা দিল যে সে 3 ফুট পিছনে চলে গেল। ব্যাপারটা কি বুঝতে অবশ্য বেশি সময় লাগলো না। এলাকাটা মৌসুমি হওয়ায় বাইরে মৌসুমি হাওয়ার বাইরে, তো সেই জায়গাটা এত দুর্গন্ধ হওয়ার পিছনে দেখো 3টা কারণ আছে, এগুলো আমাদের এমসিকিউতে চলে আসতে পারে। একটা কারণ আমরা পেলাম যে সেই জায়গাটা আসলে মৌসুমি হাওয়ার বাইরে, তাই এখানে কখনো বৃষ্টি হয় না, যথেষ্ট উঁচু নয় বলে এখানে আবার বরফও পড়ে না, আশেপাশে নদী বা কোনো ঝর্ণা নাই। ঠিক আছে, দেখো কতগুলো কারণ। এই জায়গাটা যে এতটা দুর্গন্ধযুক্ত সেটা হওয়ার দেখো একটা কারণ, মৌসুমি হাওয়া এখানে নাই। 2 নম্বরে বৃষ্টি হয় না। 3 নম্বরে এটা বেশি উঁচু না বলে এখানে কোনো বরফও পড়ে না। 4 নম্বরে দেখা যায় এখানে কোনো নদী বা ঝর্ণা নাই। তো ধোয়া মোছার জন্য যেহেতু নদী বা ঝর্ণা নাই, তাহলে এই রুমগুলো কিভাবে মুছবে, পানি কোত্থেকে নিয়ে আসবে? এটাও তো একটা ব্যয়বহুল কাজ। এই কারণে এই জায়গাগুলো পরিষ্কারও করা হয় না, তেমন একটা মানে সুন্দর করে গুছানো ভাবে রাখা হয় না। অতএব সিকন্দর শাহী বাজিরাজ থেকে আরম্ভ করে, তো সিকন্দর শাহী বাজিরাজ মানে হচ্ছে রাজকীয় ঘোড়া বোঝাতে আর কি, রাজকীয় যে ঘোড়া, রাজকীয় ঘোড়া বোঝাতে এখানে ব্যবহার করা হয়েছে সিকন্দর শাহী বাজিরাজ থেকে আরম্ভ করে। তো লেখক বলছে এখানে রাজকীয় ঘোড়া থেকে শুরু করে একদম খচ্চর, তারপরে হচ্ছে ছোট ঘোড়া, পাগলা ঘোড়া, হাতি মানে উট, সবকিছু এই জায়গাটাতে কিন্তু রাখা হয়ে থাকে। তো বলতেছে যে সিকন্দর শাহী বাজিরাজ থেকে শুরু করে পরশু দিনের আস্ত ভেড়ার পাল যে সব অবদান রেখে গিয়েছে। এখানে অবদান বলতে কি বোঝানো হয়েছে দেখো, অবদান বলতে হচ্ছে এখানে আসলে এত পরিমাণে পশু পাখি এখানে বিশ্রাম করে গেছে এবং এগুলোর গা থেকে একটা গন্ধ আসে, এমন পরিমাণে মানুষজন এখানে বিশ্রাম করে যায় তাদের গা থেকে একটা গন্ধ আসে। তো এই গন্ধটাকে লেখক এখানে ব্যঙ্গ প্রকাশ করে বলেছেন যে তারা অবদান রেখে গেছে, অর্থাৎ তাদের দুর্গন্ধটা এই জায়গায় তারা রেখে গেছে। তো বলছে যে এই যে ভেড়ার পালের মতো এত মানুষ এবং হচ্ছে বড় বড় ঘোড়া, উট, এদের গায়ের যে গন্ধ এটা এমনভাবে অবদান রেখে গেছে, অর্থাৎ এমনভাবে এগুলো থেকে গেছে, তার স্থূলভাগ মাঝে মাঝে সাফ করা হয়েছে বটে, কিন্তু সূক্ষ্ম গন্ধ সর্বত্র এমনই স্তরীভূত হয়ে আছে যে ভয় হয় ধাক্কা দিয়ে না সরালে এগিয়ে যাওয়া অসম্ভব। অর্থাৎ লেখক বলছে যে যখন বেশি ময়লা হয়ে যায় তখন হয়তো একটু ঝাড়টার দেওয়া হয় ময়লাগুলো পরিষ্কার করার জন্য, কিন্তু এখানকার যে একটা কটকটে দুর্গন্ধ এটা আসলে যাচ্ছে না। তো মনে হচ্ছে যখন ভিতরে তিনি সরাইখানার ভিতরে তিনি প্রবেশ করছে, এই দুর্গন্ধটাকে ঠেলে ঠেলে তারা প্রবেশ করছে, না হলে তাদেরকে একদম ধাক্কা মেরে বাইরে ফেলে দিবে। বুঝতে পেরেছো? এটা নিয়ে কারো কোনো সমস্যা? তারপরে লাইনটা দেখো যে সূচি ভেদ্য অন্ধকার দেখেছি, বলতেছে এমন অন্ধকার আমি দেখেছি যে অন্ধকারের মধ্য দিয়ে সূচ পর্যন্ত কি চলে যেতে পারবে। তো সূচি ভেদ্য অন্ধকার দেখেছি, কিন্তু এই প্রথম সূচি ভেদ্য দুর্গন্ধ শুকলুম। তো বলতেছে আমি এমন দেখবা অনেক সময় কি একদম ডার্ক মানে খুবই অন্ধকার থাকে, যেটার মধ্যে মনে হচ্ছে একটা সূচও যদি ঢুকায় সেটা
কি হওয়া যাবে না, দৃশ্যমান না। তো লেখক বলছে আমি সূচিভেদ্য কি অন্ধকার দেখেছি, যে অন্ধকারটা একটা সূচের মধ্য দিয়ে যাইতে পারবে এমন কটকটে অন্ধকার দেখেছি, কিন্তু এত বাজে দুর্গন্ধযুক্ত মানে দুর্গন্ধ আমি কখনো শুকি নাই, এই প্রথম শুকলাম। মানে দুর্গন্ধটা এতটা তীক্ষ্ণ, লেখকের মনে হচ্ছিল আমরা একটা সূচের মধ্যে যেমন সুতা ঢুকাই না, আমরা কি করি একটা সূচের মধ্যে কিন্তু একটা সুতা ঢুকাই আমরা। তো লেখক বলতেছে একটা সূচের মধ্যে যেরকম আমরা সুতা ঢুকাই, মনে হচ্ছে এই সূচের মধ্যে দিয়ে এই কটকটে গন্ধটাকেও ঢুকানো যাবে। তো এটা বলার জন্য আসলে লেখক বলছে যে সূচিভেদ্য অন্ধকার দেখেছি, এই প্রথম সূচিভেদ্য দুর্গন্ধ শুকলুম। তারপর দেখো 7 নাম্বার পার্টি আমরা চলে যাই। ভোরবেলা ঘুম ভাঙলো আজান শুনে। এখন লেখকের ঘুম ভেঙে গেছে, আজান শুনে তার ঘুম ভাঙছে। নামাজ পড়ার জন্য তারা বুখারার এক পুস্তিন সদাগর বুখারার এক পুস্তিন সদাগর উৎকৃষ্ট আরবি উচ্চারণ শুনে বিস্ময় মানলুম যে তুর্কিস্তানে এত ভালো উচ্চারণ টিকে রইল কি করে। তো তারা নামাজ পড়লো একজন বুখারার একজন পুস্তিন সদাগর। তো এখানে হচ্ছে বুখারা নামক যে জায়গাটা আছে সেখানকার মানে ওই জায়গাটা তারা যেখানে আশ্রয় নিয়েছিল সেই জায়গাটারই একজন পুস্তিন কি সদাগর। পুস্তিন মানে হচ্ছে এমন একটা পোশাক, মানে চামড়ার তৈরি একটা পোশাক। তো এই পোশাকের সদাগর বলতেছে যে ওই জায়গাকার একজন সদাগর, তিনি হচ্ছে আমাদেরকে নামাজ পড়িয়েছেন। উৎকৃষ্ট আরবি অর্থাৎ এত স্পষ্ট শুদ্ধ উচ্চারণে সে আরবি উচ্চারণ করে তাদেরকে শোনালো যে সে একদম বিস্মিত হয়ে গেল, সে অবাক হয়ে গেল যে তুর্কিস্তানের মতো একটা জায়গার মধ্যে অর্থাৎ তুরস্কের মতো একটা জায়গায় তারা কি এত সুন্দর সাউন্ড মানে এত স্পষ্ট উচ্চারণে আরবি শুনতে পাবে, সে কখনো বুঝতে পারে নাই। তখন বেতারওয়ালাকে জিজ্ঞাসা করলাম, অর্থাৎ ওই যে তার সাথে যে তার একজন বন্ধু হয়ে গেছে না এতক্ষণ আস্তে আস্তে বাসে করে, তো আস্তে আস্তে ওই যে বেতারওয়ালা যে বেতারি চাকরি করে, তো ওই বেতারওয়ালাকে সে জিজ্ঞেস করলো যে আপনি নিজেই জিজ্ঞেস করুন না। তখন সে বেতারওয়ালাকে জিজ্ঞেস করলো আচ্ছা এই জায়গার মধ্যে তারা এত শুদ্ধ করে আরবি কিভাবে পড়ে। তখন ওই লোক বলতেছে তাহলে আপনি নিজেই ওনাকে জিজ্ঞেস করুন, ওই হুজুরকে একটু জিজ্ঞেস করুন, তাহলে তো ভালো হয়। তখন আমি বললাম কিছু যদি মনে করেন আমি এই সংকোচ, তিনি এত আশ্চর্য হলেন যে বুঝতে পারলাম খাস প্রাচ্য দেশে অজানা লোককে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে বাধা নেই। তো লেখক বলছে তারপরে সে কি করলো, ওই হুজুরকে জিজ্ঞেস করলো আপনি যদি কিছু মনে না করেন আপনি কি বলবেন যে আপনি এত শুদ্ধ করে কিভাবে হচ্ছে আরবি শিখেন। তো এই কথাটা যখন জিজ্ঞেস করলো ও হুজুর আসলে কোনো মাইন্ড করে নাই, সে আরো আনন্দিত হলো যে বিদেশি কোনো মানুষ অথবা অন্য দেশের একজন মানুষ যখন তাকে তার শুদ্ধ উচ্চারণ তার শুদ্ধ আরবি উচ্চারণ নিয়ে তাকে কোশ্চেন করেছে, তো সে এই বিষয়টাকে খুব এনজয় করছিল, তার কাছে অনেক ভালো লাগছিল। তখন আসলে সে বললো যে প্রাচ্য দেশে অজানা লোককে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে বাধা নাই। অর্থাৎ তুমি সেই জায়গায় যদি তুমি দেখবা যে তুমি যখন একটা নতুন জায়গায় যাবা, তুমি যেই কাউকে যদি কোনো প্রশ্ন করো সে তোমাকে সুন্দর করে বুঝাই দিবে। অথবা দেখবা বাংলাদেশে বিদেশিরা যখন ভিজিট করতে আসে, বিদেশিরা যখন জিজ্ঞেস করে বিভিন্ন দোকানদারকে রাস্তার পথিকদেরকে যে আমাকে অমুক জায়গাটা একটু দেখাই দেন, তখন দেখবা যে রাস্তার মানুষ খুব ভালো আচরণ করে তাদের সাথে, কখনো রাগারাগি করে না। কিন্তু নর্মালি পিপল যদি গিয়ে জিজ্ঞেস করে ভাই আমার একটু ঠিকানাটা দেখাই দেন, তো তখন বলবে যে আরে মিয়া জানতো এত টাইম কোত্থেকে পাবো। তো এই জন্য বলতেছে আসলে বিদেশি মানুষের ক্ষেত্রে প্রাচ্য দেশে অর্থাৎ বিদেশে তুমি যখন কোনো কিছু গিয়ে জিজ্ঞেস করবা সেটা আসলে জিজ্ঞেস করতে তোমার কোনো বাধা নাই, তোমার এখানে তুমি যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবা এবং সেটা উত্তরও তুমি সুন্দরভাবে পেয়ে যাবা। তারপরে দেখো কি বলতেছে, পরে জানলাম যার সম্বন্ধে কৌতূহল দেখানো হয় সে তাতে বরঞ্চ খুশি হয়। এখানে যার সম্বন্ধে মানে হচ্ছে বলতেছে ও যে শুদ্ধ করে সে যে তিলাওয়াত করলো না, তার যে শুদ্ধ তিলাওয়াত, এই শুদ্ধ তিলাওয়াত সম্পর্কে যখন তাকে জিজ্ঞেস করানো হলো তখন আসলে সে ভালো খুশি হলো। মোটরে বসে তারই থেই তুলে নিয়ে আগের রাতের অভিজ্ঞতা জমা খরচা নিতে লাগলো। তো বলতেছে যে তারা যখন মোটর গাড়িতে উঠলো, থেই মানে হচ্ছে বিষয়। তো বলতেছে যে তারা আবার যখন মোটরে চললো, তারা আবার যখন গাড়িতে করে রওনা দিল, তখন ওই রাতের যে যা জিনিস তাদের সাথে ঘটেছে সেই সব বিষয় তারা তুলে আগের রাতের অভিজ্ঞতার জমা খরচা নিতে লাগলো। অর্থাৎ আগের রাতের যে অভিজ্ঞতা তারা দুজনের সাথে শেয়ার করতে লাগলো। কে বলতো, কবি এবং ওই তার বেতারের যে বন্ধু অর্থাৎ যার সাথে তার পরিচয় হয়েছে। আচ্ছা, চোখ বন্ধ অবস্থায় ঠান্ডা হওয়ার প্রথম পরশ পেলুম। তো যখন তারা ওই মোটরে উঠার পর আসলে মোটরে বসে তারা পরে কি করলো, তারা চোখ বন্ধ অবস্থায় ঠান্ডা হাওয়ার একটা পরশ তারা পেতে থাকলো। অর্থাৎ তারা প্রায় জালালাবাদের কাছাকাছি চলে আসছে, এবং যেহেতু কাছাকাছি চলে আসতেছে অর্থাৎ পরিবেশটা জালালাবাদ হচ্ছে একটা মোটামুটি একটা মানে স্ট্যান্ডার্ড একটা সিটি আর কি। তো সেখানের কাছাকাছি যখন যাচ্ছিল তাদের কাছে সবকিছু নর্মাল হচ্ছিল। এতক্ষণ ধরে যে এত প্রতিকূলতা তারা অবলম্বন মানে তারা
এত প্রতিকূলতা দেখে আসছে সবকিছু এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, অর্থাৎ চোখ বন্ধ অবস্থায় তার ঠান্ডা হাওয়ার পরশ পেলুম, একটা ঠান্ডা হাওয়া পেল সে। খুলে দেখি সামনে সবুজ উপত্যকা। সবুজ উপত্যকা মানে কি সবুজ বন আর কি, বন বা হচ্ছে বাগান, সবুজ বাগান। তারপরে দেখো রাস্তার দুদিকে ফসলের ক্ষেত, এগুলো মনে রাখবা যে কোন জায়গায় আসলে কি ছিল। রাস্তার দুধারে হচ্ছে তোমার সবুজ উপত্যকা ছিল, দুই দিকে হচ্ছে ফসলের ক্ষেত ছিল, ক্ষেত মানে তো বুঝো জমি। সর্দার জি পরিচয় কি করিয়ে দিয়ে বললেন জালালাবাদ, অর্থাৎ তারা জালালাবাদে চলে এসছে, তাই না? তখন দুদিকেই সবুজ আর লোকজনের ঘরবাড়ি। সামান্য একটা নদী ক্ষুদ্রতম সুযোগ পেলে যে কি মোহন সবুজের লীলা খেলা দেখাতে পারে। এখানে মোহন সবুজের লীলা খেলা মানে বোঝাতে চাচ্ছে যে আসলে নদী মাতৃক দেশ যদি হয় বা নদী, তারপরে গাছপালা, এই জিনিসগুলো একটা পরিবেশকে কতটা সুন্দর করে তুলতে পারে সেটা তিনি এখানে ব্যাখ্যা করছিলেন। এবং এই নদীর পরশ পেয়ে যে এই ধানের মানে ক্ষেতের মধ্যে এত শস্য ফলে আছে, লেখক বলছে যে একটা নদীর মানে সংস্পর্শে এসে সবকিছু কেমন সবুজ হয়ে যাচ্ছে। আর এতক্ষণ ধরে তারা কত পাহাড়, কত পর্বত, কত পাথর এগুলো পাড়ি দিয়ে দিয়ে তাদেরকে আসতে হয়েছে। তো তখন লীলা খেলা দেখাতে পারে জালালাবাদে তার অতি কি মধুর তসবির। তো অতি মধুর তসবির মানে হচ্ছে এই জায়গাটাতে তারা যখন জালালাবাদে ঢুকে গেল তখন তারা দেখলো এত সুন্দর সবুজের মাঠ, এত সুন্দর গাছপালা, এত সুন্দর ঠান্ডা বাতাস, নদী পাশ দিয়ে বয়ে যাচ্ছে, মানে অন্যরকম একটা সৌন্দর্য এটার ভিতরে, তার ভিতরে কি কাজ করতেছিল। ওকে, তারপরে দেখো এমনকি তারপরে জালালাবাদে তার অতি কি মোলায়েম তসবির, তসবির মধুর তসবির মানে হচ্ছে দৃশ্য। তো বলতেছে যে এত সুন্দর দৃশ্য সে যদি জালালাবাদে না আসতো তাহলে সে আসলে বুঝতে পারতো না যে আফগানিস্তানে এতক্ষণ ধরে তো তারা অনেক প্রতিকূলতার শিকার হয়েছে, এখন আসলে আস্তে আস্তে একটু শান্তি লাগছে। এমনকি যে দু চারটে পাঠান রাস্তা দিয়ে যাচ্ছিল তাদের চেহারাও যেন সীমান্তের পাঠানের চেয়ে মোলায়েম বলে মনে হয়। তো তারা ওই যে সীমান্ত অর্থাৎ আফগানিস্তানে ঢোকার আগ পর্যন্ত পাকিস্তানের ওই জায়গাটাতে তারা যখন পাঠানদেরকে দেখেছিল, তার মানে কি বলতো, পাঠানদেরকে কিন্তু এখানে প্রেজেন্ট করা হয়েছিল একটা জঙ্গি গোষ্ঠী হিসেবে, অর্থাৎ ওরা অনেক মারপিট করে, ওরা হচ্ছে খুব শক্তিশালী, ওরা ডাকাতি করে এমন টাইপের। কিন্তু এখন সে যখন আসলে জালালাবাদের মধ্যে ঢুকলো এখানেও কিছু পাঠানদেরকে সে দেখতে পেল। পাঠান কি, পাঠান একটা জাতি। তো এই পাঠান জাতির কিছু মানুষ সে দেখতে পেলো, কিন্তু দেখলো যে তারা খুব সভ্য এবং তারা খুব সুন্দর করে চলাফেরা করছে, তাদেরকে দেখে ওই বর্ডারের কি পাঠানদের মতো মনে হচ্ছে না, অর্থাৎ সবকিছু এখানে তার কাছে চেঞ্জ মনে হচ্ছিল। লক্ষ্য করলাম যে পাঠান শহরে গিয়ে সেখানকার মেয়েদের বেপরদামে নিন্দা করে তারই বৌঝি খেতে কাজ করছে অন্য দেশের মেয়েদেরই মতো। তো আসলে সে এখানে এসে বলল যে আমরা নর্মালি, এই কথাটা দ্বারা কিন্তু দেখো আমাদের সমাজের বাস্তব একটা চিত্র দেখিয়েছে। তোমরা দেখবা ফেসবুকের মধ্যে এখন যে জিনিসটা হয়, ফেসবুকের মধ্যেই দেখা যায় যত পর্দাশীল পুরুষ এবং যত যত হাদিস কোরআন জানা পুরুষ সব এখন ইদানিং মনে হয় ফেসবুকের মধ্যে চলে আসছে। তুমি দেখবা অলওয়েজ এত জ্ঞান দিতে থাকে, পর্দা করে না কেন, তারপরে হচ্ছে তোমার দেখা যায় যে আপনার এটাতে সমস্যা, ওটাতে সমস্যা, মানে তোমার, আমার কথা হচ্ছে তোমার যতটুকু মানে কি এরিয়া তুমি তার মধ্যেই থাকো। আমার একটা মানুষের লাইফ আরেকটা মানুষের সাথে এটা নাই মিলতে পারে, কারণ সৃষ্টিকর্তা সবাইকে সেম ভাবে বানায় নাই। এক একটা মানুষ এক এক রকম দেখতে, এক একটা মানুষের বৈশিষ্ট্য এক এক রকম, পছন্দ এক এক রকম, এক এক রকম চালচলন এক এক রকম। কিন্তু দেখা যাবে যারা আসলে দেখবা যে এই যে অনলাইনের মধ্যে এসে পর্দা নিয়ে অনেক কথা বলে, হাদিস নিয়ে কোরআন নিয়ে কথা বলে, বরং গিয়ে দেখবা যে এরা, আমি একদম তোমাদেরকে বাস্তব চিত্র বলতেছি, যে এরাই দেখবা যে এদের মা বোনরাই বাসায় পর্দা করতেছে না, এরাই এদের মা বোনদের সাথে খারাপ আচরণ করতেছে, নিজের বউকেই দেখবা যে দিন শেষে পিটাইতেছে, বকাবকি করতেছে, সবসময় জুলুম করতেছে, স্ত্রীর উপর স্ত্রীর হক আদায় করতেছে না। কিন্তু ফেসবুকে এসে তারা ভীষণ পরিমাণে জ্ঞান দেয়, কারণ এই ফেসবুকটা হচ্ছে জ্ঞান দেওয়ার একটা জায়গা। তো লেখক দেখো খুব সুন্দর করে এই কথাটা অনেক বছর আগেই বলছে যে যারা আসলে মানে তারা কি করতো, অন্য আরেকটা জায়গায় গিয়ে মানে সেখানকার মেয়েদেরকে দেখলে যে আপনারা পর্দা করেন না কেন, আপনাদের চালচলন এমন কেন, কিন্তু তাদের দেশের মেয়েদের অবস্থা দেখে লেখক অবাক হয়ে গেল যে এখানকার মেয়েরা মাঠে কাজ করতেছে। তার মানে এই পাঠানরাই যখন অন্য এলাকায় যায় তারা সেখানে গিয়ে কি করে, তারা ভীষণ মানে পর্দা নিয়ে কথা বলে, মেয়েদেরকে ধরো মেয়েদেরকে যেভাবে থাকতে তারা মনে করে আর কি মেয়েরা এইভাবে থাকা উচিত, এরকম অনেক ধরনের জ্ঞান দিয়ে থাকে। কিন্তু লেখক এই শহরে এসে দেখলো যে তাদের শহরের মেয়েরাই রাস্তার মধ্যে কাজ করতেছে, অর্থাৎ এখানকার অর্থনৈতিক ব্যবস্থাটা এতটা
ভঙ্গুর ছিল যে সেখানকার মেয়েরা খেতে খামারে কাজ করতো, ভেড়া চড়াইতো এরকম। তো এটা যখন লেখক লক্ষ্য করলো, যে বলতেছে যে পাঠান শহরে গিয়ে সেখানকার মেয়েদেরকে বেপরদামি নিন্দা করে, আর তাদেরই বৌঝি মানে কি তাদের বউ মেয়েরা তারা ক্ষেতের ভিতরে কাজ করতেছে অন্য দেশের মেয়েদের মতো, মুখ তুলে বাসের দিকে তাকাতেও তাদের আপত্তি নেই। এখানে মুখ তুলে বাসের দিকে তাকানো বলতে আসলে বোঝাচ্ছে যে এখানে পর্দাটা ওরকম ভাবে মেনটেন করা হয় না, অর্থাৎ তারা এখানে স্বাধীন, তারা যে কোনো ভাবে তারা তাদের মনে যেরকম ভাবে চলার তারা চলতে পারে, অর্থাৎ তারা চোখ তুলে বাসের যাত্রীদের দিকেও তাকাইতে পারে। এটা দ্বারা তিনি আসলে বোঝাচ্ছে যে সেখানে আসলে পর্দাটা এতটা কঠোর বিধান না। তো তারপরে দেখো কি বলতেছে, তারপরে বেতার কর্তাকে জিজ্ঞাসা করতে তিনি গম্ভীরভাবে বললেন, তখন সে আসলে তার সাথে যে একজন বেতারের চাকরিজীবী একজন বন্ধু ছিল তাকে সে জিজ্ঞেস করলো, মানে তাকে তখন সে প্রশ্ন করার পর ওই লোকটা গম্ভীরভাবে উত্তর দেয় যে আমার যতদূর জানা কোনো দেশের গরিব মেয়ে পর্দা মানে না, অন্তত আপন গায়ে না, গায়ে মানে কি এলাকা বা গ্রামে। তো তুমি দেখবা, তোমাদেরকে একটা বাস্তব কথা বলি, তোমাদেরকে একটা বাস্তব গল্প শোনাই। যেমন আমার বাবার, আমরা 3টা মেয়ে, ঠিক আছে, আমার বাবার 3 মেয়ে, আমরা ভাই আছে, তো ভাইয়ের বিষয়টা আলাদা। তো এখন দেখো একজন বাবার যদি 4টা মেয়ে থাকে, এখন এটাতে তো তার কোনো হাত নাই, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। এখন সে কি এই 4টা মেয়েকে সে যদি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে না পারে, তাহলে তাদের এই যে বুড়ি যখন আমাদের মা বাবারা বুড়ি হয়ে যাবে, তো তাদের আইডেন্টিটিটা কি থাকবে, তাই না? যে এই জন্য সবাই ছেলে চায় লাইফে, যে ছেলে হইলে অনেক ভালো, যে শেষ পর্যন্ত মা বাবাকে একটু দেখাশোনা করতে পারে আমাদের বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে। তো এই জন্য কোনো বাবা যদি তার মেয়েদেরকে পড়াশোনা করায় এবং তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর মতো সক্ষম করে গড়ে তোলে, এবং মেয়েরা যদি চাকরি করে তার মা বাবার চিকিৎসার ব্যবস্থা করাইতে পারে এবং একদম জীবনের শেষ মুহূর্তে গিয়ে তার মা বাবার দেখাশোনা করতে পারে, তাহলে তোমার কি মনে হয় এটার জন্য এই মেয়েটার কখনো পাপ হবে, অথবা এটার জন্য এই মেয়েটাকে কখনো শাস্তি দেওয়া হবে? কারণ ওর বাবা মায়ের প্রতি ওর একটা কর্তব্য আছে না। আর এই বাবা মা দুইজনই বা মানে যখন বৃদ্ধ বয়সে যাবে তখন তারা কোথায় যাবে? কিন্তু যখন দেখবা যে বলা হয়ে থাকে যে সবসময় মেয়েদেরকে একটা মেয়েদের উপর অলওয়েজ অ্যাটাক করে কথা বলা হয়, মেয়েদেরকে এটা করতে হবে ওটা করতে হবে। হ্যাঁ, আপনারা সেই পরিবেশটা গড়ে দেন, আপনারা আমাদেরকে ওই পরিবেশটা গড়ে দেন যে আমাদের বাইরে গিয়ে কাজ করা লাগতেছে না, আমরা ঘরের মধ্যে থাকলেই আমাদের পরিবার সুন্দর মতো চলতেছে। কিন্তু আমাদের তো পরিবার চলতেছে না। আমি যদি ঘরের মধ্যে সারাদিন বসে থাকি, আমার মা বাবাকে কে দেখবে? আমার মা বাবাকে কে খাওয়াবে? আমি যদি শ্বশুর বাড়িতে চলে যাই, আমার শ্বশুর বাড়ি যদি ভালো না পড়ে, তারা যদি কোনো কিছু প্রোভাইড না করে, তা আমার মা বাবাকে না খেয়ে মারা যাবে? তো এই দৃষ্টিকোণ থেকে যদি একটা মেয়ে ঘর থেকে বের হয়ে গিয়ে সে যদি উপার্জন করে সৎ পথে এবং করে, তাহলে সেই জিনিসটাকে কেন খারাপ দৃষ্টিতে দেখা হবে? বাংলাদেশের সামাজিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটাও কিন্তু এরকম। আমরা কিন্তু বাধ্য হয়ে, দেখো আমার বাবা মা যদি আমাকে রাজকীয়ভাবে রাখতে পারতো এবং তারা যদি বলতো তোমার কোনো কাজ করার দরকার নাই, কিছু করার দরকার নেই, তুমি এখানে বসে বসে খাবা, আমাদের কি কোনো দরকার ছিল বাইরে এসে পড়াশোনা করা, এত কষ্ট করা, নিজের পায়ে দাঁড়ানোর জন্য এত স্ট্রাগল করা? কে চায় ভাই এত কষ্ট করতে? কেউ তো চায় না। কিন্তু কেন করে? কারণ আমাদের সামাজিক প্রেক্ষাপটটাই এমন যে আমরা করতে বাধ্য, কারণ এটা না করলে আমাদের পেটে খাবার জুটবে না, আমাদের মা বাবা না খেয়ে মারা যাবে। তো সেই জন্য একটা বাবার যদি 4টা মেয়ে থাকে, 3টা মেয়ে থাকে, তাহলে সে কি করবে? অবশ্যই তার মেয়েদেরকে সে পড়াশোনা করাবে। কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থার মধ্যে কি বলা হয়? মেয়েদেরকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দাও। কিন্তু রেখে দিলে তারপর কি হবে? তাহলে ওই যে একটা আদি যুগে এরকম একটা প্রথা ছিল না, মেয়েদের জন্মের পরে কবর দিয়ে দেওয়া? তখন সবাই এটাই করবে যে মেয়েদের জন্মের পর তাদেরকে কবর দিয়ে দিবে, কারণ ওদেরটা আদতে কোনো কাজে লাগতেছে না, ওরা একটা ফ্যামিলির বার্ডেন। ওরা যদি ওদেরকে কবর না দিয়ে দিলে দেখা যাবে যে ওদেরকে পালতে পালতে পুরুষদের জীবন শেষ হয়ে যাবে, কারণ মেয়েদেরকে তো বাইরে গিয়ে কাজ করার সুযোগ নাই। তো এই জায়গাটাতে লেখক এই কথাটাই এখানে বলতেছে যে একটা গরিব ঘরের মেয়ে সে কখনো আসলে পর্দা করতে পারে না, কারণ সে যদি সারাদিন পর্দা করে বসে থাকে তাহলে তার পেটে ভাত জুটবে কেমনে? ভাতে যদি খাইতে না পায় তাহলে পর্দা দিয়ে করে আর কি করবে সে? তো এখানে লেখক এই চিত্রটা দ্বারা আসলে তখনকার সময়ে আফগানিস্তানের মানুষের, জালালাবাদের ওইখানকার পরিস্থিতি, ওইখানকার মানুষের যে অর্থনৈতিক যে তোমার ভঙ্গুরতাটা ছিল সেটা বোঝাতে গিয়ে লেখক বলতেছে আসলে ওরা এত গরিব, ওরা খাইতে পায় না, ওরা পর্দা করবে কিভাবে? এখন পর্দার বাইরে গিয়ে ওদেরকে কাজ করে পেটের ভাতটা অন্তত জোগাড় করতে হয়। তো তারপরে দেখো বলতেছে যে শহরে গিয়ে মধ্যবিত্তের অনুকরণে কখনো পর্দা মেনে ভদ্রলোক হবার চেষ্টা করে, কখনো কাজকর্মের অসুবিধা হয় বলে গায়ের রেওয়াজে তারা বজায় রাখে। তো বলতেছে কখনো কখনো এই গরিব মেয়েরা যখন শহরে যায়, হয়তো
ভদ্র সমাজের সাথে মেনটেন করার জন্য তারা পর্দাটা করে, কিন্তু সেটা যদি আবার মেনটেন করতে না পারে বা তাদের যদি কাজের সেক্ষেত্রে কাজ যদি তারা করতে না পারে, তখন তারা গ্রামে এসে এভাবে কৃষিকাজ করে, এসবে খামার কাজ করে তারা কি করে, হ্যাঁ তারা কি করতে থাকে, এখানে তোমার দেখা যায় যে কাজ করতে থাকে, রেওয়াজি বজায় রাখে, রেওয়াজি গায়ের রেওয়াজি বজায় রাখে, মানে গ্রামের মধ্যে এসে তারা খেতে খামারে কাজ করে, এটা দ্বারা বোঝাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম আরবের বেদুইন মেয়েরা, তো বলতেছে যে আরবের যে বেদুইন জাতিটা আছে, আরবের একটা বেদুইন, এটা একটা যাযাবর জাতি, অর্থাৎ ওই জায়গাটাতে দেখা যায় যে বেদুইনরা তাদের কোনো ঘর বাড়ি ছিল না, তারা আরবের মধ্যে বসবাস করতো এবং তাদেরই কিন্তু কোনো কর্মসংস্থান ছিল না, তারা মানুষের বাসায় এইভাবে কাজ করে করে তারা জীবন অতিবাহিত করতো। তো লেখক তখন আরবের বেদুইন মেয়েদের সাথে এখানকার জালালাবাদের মেয়েদের একটা তুলনা। তিনি বললেন আমি ইরাকে তাদের বিনা পর্দায় ছাগল চড়াতে দেখেছি। তখন ওই যে বেতাল লোকটা তখন সে বলল সে নাকি ইরাক নামক যে রাষ্ট্রটা আছে সেই রাষ্ট্রের মধ্যে সে যখন গিয়েছে সেখানে মেয়েদেরকে বিনা পর্দায় সে ছাগলও চড়াইতে দেখছে গাড়ি। তো মানে এটা তারা জাস্ট এখানে আসলে বুঝাতে চাচ্ছে যে আসলে তোমার পেটের দায়ে অনেক সময় আমরা বাধ্য হই কাজ করার জন্য, কারণ আমরা যদি এত সুখের জীবনই পাইতাম কখনো আমরা ঘর থেকে বের হয়ে এত কাজ করতাম না, আমরা ঘরেই থাকতাম এবং সেখানে আমরা আরামায়েশে জীবনযাপন করতাম। তো লেখক জাস্ট এটাই বুঝাচ্ছে যে গরিব ঘরের মেয়েরা আসলে তারা কি নিজের পেটের দায়ে তাদের আসলে পর্দাটা মেনটেন করা ওরকম কষ্টকর হয়ে যায়। গাড়ি সদর রাস্তা ছেড়ে জালালাবাদ শহরে ঢুকে গেল। কাবুলির সব বাসের পেট থেকে বেরিয়ে এক মিনিটের ভেতর হচ্ছে তার কি অন্তর্ধান। তো বলতেছে যে কাবুলিরা সব বাসের পেট থেকে বেরিয়ে 1 মিনিটের ভেতর তাদের অন্তর্ধান, অর্থাৎ তারা বাস থেকে নেমে নেমে কি করলো, তারা আস্তে আস্তে সেখানে প্রবেশ করতে লাগলো। কেউ একবার জিজ্ঞেস পর্যন্ত করলো না বাস ফের ছাড়বে কখন। অর্থাৎ সেখানে গিয়ে তারা যখন জালালাবাদের নামলো বাস থেকে সবাই মানে ধপধপ করে নেমে যেতে লাগলো, কিন্তু আদতে এই বাস কাবুল পর্যন্ত যাবে কিনা, কখন কাবুলের উদ্দেশ্যে আবার রওনা দিবে, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। কেন নাই? কারণ তারা সবাই এখানকার স্থানীয়, যেহেতু এখানকার স্থানীয় তো তাদের কোনো মাথা ব্যথা নাই, তো তারা যখন ইচ্ছা তখন যাবে। কিন্তু লেখকের তো একটা টেনশন আছে যে তাকে আসলে তার জায়গায় গিয়ে পৌঁছাতে হবে। তো লেখক বলতেছে আমার তো এই প্রথম যাত্রা, তাই সর্দারজিকে শুধালাম বাস আবার কখন ছাড়বে। তখন সর্দারজি বললেন আবার যখন সবাই জড়ো হবে। জিজ্ঞেস করলাম সে কবে। সর্দারজি একটু বিরক্ত হয়ে বলল আমি কি তা জানি, সবাই খেয়ে দিয়ে ফিরে আসবে যখন তখন। অর্থাৎ এই জায়গাতে যারা বাস থেকে নামলো তারা এখানকার সবাই স্থানীয় ছিল, তো তাদের বাড়ি যাওয়ার এত একটা তাড়া নাই। কিন্তু আমাদের লেখকের যেহেতু তাড়া ছিল সে বারবার ওই ড্রাইভারকে জিজ্ঞেস করতেছিল যে আবার কখন বাসটা ছাড়বেন। তো ড্রাইভার একটু বিরক্ত হচ্ছে যে আরে আমি কি জানি নাকি বাস কখন ছাড়বো, সবাই একত্রে যখন আবার ফিরে আসবে খেয়ে দিয়ে তখনই আমরা বাস ছাড়বো। তো দেখো তারপরে কি বলতেছে, বেতারকর্তা বললেন ঠায় দাঁড়িয়ে করছেন কি, আসুন আমার সঙ্গে। আমি শুধালাম আর সব গেল কোথায়, ফিরবেই বা কখন। তখন লেখক বলতেছে যে ওই বেতারকর্তা তাকে বলতেছে আরে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আসেন আমরাও সামনে আগাই, আমরাও গিয়ে খাওয়া দাওয়া করি। তখন সে বলতেছে আচ্ছা আমরা তো খাওয়া দাওয়া করবো, কিন্তু বাকি যে যাত্রীরা ছিল তারা কোথায় গেল, তাদেরকে তো দেখতে পাচ্ছি না। তখন ওই বেতারকর্তা বললেন তো ওদের জন্য আপনি এত উদ্বিগ্ন কেন, অর্থাৎ ওদের জন্য আপনি এত টেনশন করছেন কেন, আপনি কি ওদের জানমালের জিম্মেদার, অর্থাৎ আপনি কি ওদের জিনিসপত্র পাহারাদার। এখানে জিম্মেদার মানে হচ্ছে বলতেছে পাহারাদার, আপনি কি তাদের জিনিসপত্র পাহারা দিবেন, আপনি কি পাহারাদার, বলছে আপনি কি পাহারাদার। তখন এটা বলতেছে, তারপরে আমি বললাম তা তো নই, কিন্তু যেরকম ভাবে হুট করে সবাই নিরুদ্দেশ হয়ে গেল তাতে তো মনে হলো না যে ওরা শীঘ্রই ফিরবে আজ সন্ধ্যায়, তাহলে কাবুল পৌঁছাবো কি করে। তো লেখক আসলে এখানে টেনশন করতেছে যে আজকে সন্ধ্যার মধ্যে অলরেডি দেখো 3-4 দিনের মতো হয়ে গেছে, তারা কিন্তু এখনো কাবুলে পৌঁছাতে পারে নাই। তো লেখক বলতেছে আদৌ কি আজকে আমরা সন্ধ্যার মধ্যে কাবুলে পৌঁছাতে পারবো, সবাই এমন ভাবে চলে গেল, কে যে আবার কখন ফিরে আসে আমি তো বুঝতেই পারছি না। বেতারকর্তা বললেন সে আশা শিখেই তুলে রাখুন। বলছে আপনার এই আশা আপনি চাঙ্গের উপরে উঠায় রাখেন, এদের তো কাবুল পৌঁছাবার কোনো তাড়া নাই। বাস যখন ছিল না তখন ওরা কাবুল পৌঁছাতে তাদের 15 দিন লাগতো, আর এখন 4 দিন লাগলেও তাদের কোনো আপত্তি নাই। জালালাবাদে পৌঁছেছে এখানে সকলেই তাদের কাকা মামা শালা, অর্থাৎ এখানে সবাই তাদের আত্মীয়। এখানে কাকা মামা শালা দ্বারা আসলে আত্মীয়কে বোঝানো হচ্ছে যে সবাই এখানে আসলে আত্মীয়। তাদের তত্ত্বালাশ করবে, খাবে দাবে, তারপর ফিরে আসবে। তো বলতেছে আপনি যে বলতেছেন যে ওরা আসবে, ওরা তো এখানে আসছে, ওদের এখানকার সবাই আত্মীয় স্বজন, ওরা যাবে দাবে সেখানে খাওয়া দাওয়া করবে, তারপর ওদের মনে যখন চাইবে ওরা ফিরে আসবে, তারপরে হয়তো বাস রওনা দিবে। মোটর ছাড়লো অনেক বেলায়, অর্থাৎ অনেক বেলা হয়ে গেছে, তারপরে হচ্ছে তাদের গাড়িটা আবার ছাড়লো। কাজেই বেলাবেলি কাবুল পৌঁছাবার আর কোনো ভরসাই রইল না। বেলাবেলি মানে হচ্ছে দিনে দিনে, অর্থাৎ এত লেট করে গাড়ি ছাড়ছে যে এই দিনে দিনে আর কাবুল যাওয়া আজকেও সম্ভব না।
পেশোয়ার থেকে জালালাবাদ 100 মাইল, পেশোয়ার থেকে মানে হতে পেশোয়ার কোথায় ছিল জানি, পেশোয়ার কিন্তু ছিল পাকিস্তানে, অর্থাৎ পাকিস্তান থেকে জালালাবাদ, পাকিস্তান থেকে জালালাবাদ মানে হচ্ছে আফগানিস্তান আর কি। উনি কিন্তু অলরেডি আফগানিস্তানে ঢুকে গেছে। তো বলতেছে পেশোয়ার থেকে আফগানিস্তান হচ্ছে 100 মাইল, জালালাবাদ থেকে আবার কাবুল হচ্ছে 100 মাইল, অর্থাৎ পাকিস্তান থেকে আফগানিস্তান আসতে 100 মাইল, কিন্তু এই আফগানিস্তানের যে জালালাবাদ, এই জালালাবাদ থেকে আবার কাবুল শহরে যাইতে প্রায় 100 মাইলের মতো। শাস্ত্রে লেখে সকালে পেশোয়ার ছেড়ে সন্ধ্যায় জালালাবাদ পৌঁছাবে, পরদিন ভোরবেলা জালালাবাদ ছেড়ে সন্ধ্যায় কাবুল। তো লেখক যে ধরো এখন তো আমরা গুগল ম্যাপ করে থাকি তাই না, এখন আমরা কি বলি বলো তো, দেখো তো লেখক আসলে আমরা এখন গুগল ম্যাপ করে কিন্তু দেখতে পাই যে এখান থেকে ওখানে দূরত্ব কত, ওখান থেকে এখানে দূরত্ব কত, কিন্তু তখনকার সময় তো আর গুগল ম্যাপ ছিল না, তারা বই পড়তো। শাস্ত্র মানে কি, এখানে তারা বই পড়তো, তারা বই পড়ে আসলে জানতো যে কোথাকার দূরত্ব কতটুকু। তো পেশোয়ার থেকে লেখক বইয়ের মধ্যে পড়েছিল যে এই যে পেশোয়ার মানে পাকিস্তান থেকে তারা জালালাবাদে পৌঁছাবে সন্ধ্যার মধ্যে, আর পরদিন ভোরবেলা হচ্ছে জালালাবাদ থেকে তারা কাবুলে পৌঁছাবে, এটা তিনি বইয়ে পড়েছিল। কিন্তু তখনই বোঝা উচিত ছিল শাস্ত্র মানে অল্প লোকে, তো লেখকের তখনই বোঝা উচিত ছিল যে এই শাস্ত্র এখানকার মানুষ আসলে মানে না। পরে জানলাম একমাত্র মেল বাস, তো একটা বাস আছে সেখানে, যেমন আমরা এখন যেরকম দূরপাল্লার বাসগুলো ব্যবহার করি আর কি, অনেক টাকা ভাড়া লাগে, তো ওই মেল বাসগুলো শুধুমাত্র এই শাস্ত্রের নির্দিষ্ট ব্যাগে চলে না। তো বলছে না একমাত্র মেল বাস ছাড়া আর কোনো শাস্ত্র নির্দিষ্ট ব্যাগে চলে না, এই মেল বাসটা ছাড়া আর কোনো বাসেই শাস্ত্র মতো চলে না, অর্থাৎ নিজের মন মতো তারা বাস চালায়, মানে লোকাল বাসের মতো আর কি, লোকাল বাসের মতো। তো সন্ধ্যা কাটলো নালার পাড়ে, নালা মানে কি ধরো একটা নদীর ধার আর কি, সেটা একটা নদীর ধারের পাশে একটা নালার মতো ছিল, তো সেখানে তারা কি বসে সন্ধ্যাটা কাটালো। নার্গিস বনের এক পাশে চিনার মরমরের মাঝখানে, তো নার্গিস কি এটা আমরা জানি এটা একটা ফুল তাই না, তো এই ফুলের যে একটা বন ছিল নার্গিস বনের চারপাশে তারা বসেছিল, তারা সেখানে রেস্ট করলো। চিনার মরমর এটা একটা ফল, চিনার মর্মর এটা একটা ফল, তো ওই ফল বাগানের মাঝখানে তারা বসেছিল। সূর্যাস্তের শেষ আভাটুকু চিনার পল্লব থেকে মুছে যাওয়ার পরে ডাক বাংলোর খানসামা আহার দিয়ে গেল, অর্থাৎ তাদের খাবার দাবার আসলো। যখন সূর্যাস্ত হলো তার কিছুক্ষণ পর, যখন চিনার পল্লব মানে পাতা থেকে মুছে যাওয়ার পর যখন সূর্য অস্ত গেল এবং সূর্যের ছায়া যখন কি ওই চীনা বাগানের কি সেখান থেকে সূর্যের আলোটা চলে গেল, তারপর তারা কি করলো ডাক বাংলোর খানসামা আহার দিল। কোন খায়, সেখানে একটা জায়গা আছে, সেই জায়গার একটা তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করা হলো। তারপর সেখানেই চারপাই আনিয়ে শুয়ে পড়লাম, চারপাই মানে কি খাট আর কি, তারা সেখানে খাওয়া দাওয়া করে একটা খাট পেতে তারা কি করলো সেখানে শুয়ে পড়লো। শেষ রাত্রে ঘুম ভাঙলো অপূর্ব মাধুরীর মাঝখানে, হঠাৎ শুনি নিতান্ত কানের পাশে জলের কুলুকুলু শব্দ, আর আমার সর্বদেহ জড়িয়ে নাক মুখ ছাপিয়ে কোন অজানা সৌরভ সুন্দরীর মধুর নিঃশ্বাস। অর্থাৎ তার সে যখন ঘুমালো রাতের বেলা ওই যে নদীর পাড়ে একটা নালার পাড়ে, তারা নার্গিস বনের পাশে যখন তারা ঘুমাইলো সেই জায়গাটার মধ্যে, তো যখন সে রাতে ঘুমাইলো দেখলো সুন্দর একটা মধুর সুবাস আসতেছে এবং সেটা মনে হচ্ছে কোনো সুন্দরী নারী এই নিঃশ্বাস ফেলে যাচ্ছে, এমন একটা ফিল তার হইতেছিল আর কি। শেষ রাত্রে নৌকা যখন বিল ছেড়ে নদীতে নামে তখন যেমন নদীর কুলুকুলু শব্দে ঘুম ভেঙে যায়, জানলার পাশে শিউলি গাছ থাকলে শরতের অতি ভোরে যেরকম তন্দ্রা টুটে যায়, তন্দ্রা মানে কি ঘুম টুটে যায় আর কি, তন্দ্রা মানে হচ্ছে ঘুম ভেঙে যায়, তো ঘুম টুটে যায়, এখানে তাই হলো। কিন্তু দুয়ে মিলে গিয়ে এই সঙ্গীত বহুবার শুনেছি, কিন্তু তার সঙ্গে এহেন সৌরভ সুহাগ জীবনে আর কখনো পাইনি। অর্থাৎ রাতের লেখক বলছে রাতের বেলা শেষ রাতে যখন নৌকা কি বিলের মধ্যে চলে যেতে নেয় তখন যে একটা কলকল ধ্বনি আছে, এই ধ্বনিতে যেরকম আমাদের ঘুমে মানে আমাদের ঘুম ভেঙে যায়, ঠিক তেমনি লেখকের মনে হচ্ছিল যে এই নালার পাশে যে নার্গিস বনের পাশে তারা ঘুমিয়েছিল সেই জায়গার এরকম একটা সুন্দর কলকল ধ্বনি আসছিল যেটাতে তার ঘুম ভেঙে যায়। তারপরে দেখো সে আধা আলো অন্ধকারে চেয়ে দেখি দিনের বেলার শুকনো নালা জলে ভরে গিয়ে দুই কুল ছাপিয়ে নার্গিসের পা ধুয়ে ছুটে চলছে। তো লেখক বলতেছে যে এই আধা আধা অন্ধকারের মধ্যে সে আসলে দেখতে পায় যে শুকনো নালাটা, ওই নালার মধ্যে তেমন একটা পানি ছিল না, প্রায় একটু শুকনো শুকনো ছিল, জলে ভরে গিয়ে দুই কুল ছাপিয়ে নার্গিসের পা ধুয়ে ছুটে চলছে। তো লেখক বলতেছে যে এই নালাটা মনে হলো যে একটু শুকনা ছিল, কিন্তু হঠাৎের মধ্যে তার কাছে মনে হইতেছে যে পুরো নালাটা পানিতে ভর্তি হয়ে গেছে আর পুরো
নার্গিস বাগানটা, এই ফুলের বাগানটা মনে হচ্ছে এই পানিতে ধুয়ে চলে যাচ্ছে। বুঝলাম নালার উজানে দিনের বেলায় বাঁধ দিয়ে জল বন্ধ করে দেওয়া হয়েছিল। ভোরের আজানের সময় নিমলার বাগানের পালা, বাঁধ খুলে দিতেই নালা ছাপিয়ে জল ছুটছে, তারই পরশে নার্গিস নয়ন মেলে তাকিয়েছে, এর গান ওর সুরবে মিলেছে। তো বলতেছে তাই দিনের বেলা আসলে কি করা হয়ে থাকে, যে দিনের বেলা হচ্ছে ওই যে নালাটা ছিল ওইটার পানিটা বন্ধ করে রাখা হয়েছিল, অর্থাৎ উজানে যখন উজান হয়, যখন অনেক বৃষ্টি হয়, পানি হয়, তখন কি হয়, তারা নালাটা বন্ধ করে রাখছিল, যেহেতু মোটামুটি পানি ছিল এই জন্য তারা সেখানে একটা বাঁধ দিয়ে রাখছিল। কিন্তু যখন এই পানিটা শুকায়া যায় পরে ওই মাঝরাতে ওই বাঁধটা ছেড়ে দেয়, যখন বাঁধটা ছেড়ে দেয় তখন ওই শুকনা নালাটা পুরো পানিতে ভর্তি হয়ে যায় এবং মনে হচ্ছে পুরো নার্গিস বাগানটাকে একদম ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে, এবং সেখানে যে একটা সৌন্দর্য চিত্র ফুটে উঠছে লেখক সেই কথাগুলো এখানে বলেছেন। আর যে চিনারের পদপ্রান্তে উভয়ের সঙ্গীতে সৌরভ উচ্ছ্বসিত হয়ে উঠেছে, সে তার মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রভাত সূর্যের প্রথম রশ্মির নবীন অভিষেকের জন্য। তো লেখক বলতেছে ওই যে চিনারের যে হচ্ছে যে ফলের একটা বাগান ছিল, সে বাগানের মধ্যে এমন একটা সুন্দর তোমার ধরো এই যে নদীর কলকলো ধ্বনি, নার্গিসের যে একটা গন্ধ, নার্গিস ফুলের একটা গন্ধ, তার উপরে এই চিনারের এই ফলের যে বাগানে সবকিছু মিলিয়ে এত সুন্দর একটা সৌরভ, অর্থাৎ এই সুন্দর সৌরভটাকে তিনি একটা সঙ্গীত রূপে কল্পনা করেছেন এবং এই সৌরভটা এত সুন্দরভাবে এটা উচ্ছ্বসিত হয়ে হয়ে উঠতেছে এবং মনে হচ্ছে যেন একটা সূর্যের রশ্মি, একটা সূর্যটা যখন উদয় হয় তখন যেরকম রশ্মিটা ছপাট করে এরকম পুরো চারদিকে আলোকিত করে ফেলে, এরকম একটা উচ্ছ্বসিত ভাব মনে হচ্ছে সেখানে চলে আসছে। দেখতে না দেখতে চিনার সোনার মুকুট পরে নিল, পদপ্রান্তে পুষ্পবনের গন্ধ ধূপে বিতালিক মুখরিত হয়ে উঠলো, অর্থাৎ তিনি আস্তে আস্তে ভোর হইতে দেখলেন আর কি, যে ভোর হচ্ছে আস্তে আস্তে, সূর্যটা উদয় হচ্ছে, টেনশন করিও না। দেখতে না দেখতে চিনার সোনার মুকুট পরে নিল, পদপ্রান্তে পুষ্পবনের গন্ধধূপে বিতালিক মুখরিত হয়ে উঠলো। অর্থাৎ লেখক বলতে যে সূর্যটা যখন আস্তে আস্তে উদয় হতে থাকলো, ফজরের সময় সূর্য উদিত হচ্ছে, তখন মনে হচ্ছিল যে এই সূর্যটা হচ্ছে কি মানে ওই চিনার যে বাগান, ওই চিনার ফলের যে বাগানটা, এই বাগানটার মাঝখান দিয়ে সূর্যটা উঠতেছিল আর মনে হচ্ছিল যে এই চিনার বাদামটা মানে বাদাম না, এটা একটা ফল, এই ফলের মধ্যে সূর্য একদম মুকুট হিসেবে বসে আছে। তো এটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর তখন লেখকের বৈতালিক মুখরিত, অর্থাৎ এই যে সুন্দর একটা গন্ধ, এই সুন্দর একটা সঙ্গীতের তান, এত সুন্দর একটা পরিবেশের মধ্যে তার মনে একটা কি কবিতা বাঁচতে থাকলো। এই দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এটা রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথের এটা একটা লেখা। তো এখানে বলতেছে এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। তো লেখক মনে হচ্ছে যে এখন তার ফিল হচ্ছে যে এই আফগানিস্তানে এসে, এই জায়গাটা এসে তার জীবনটা সার্থক হয়েছে, যে এত সুন্দর একটা মনোরম পরিবেশের একটা সাক্ষী সে হতে পারলো, এত সুন্দর একটা পরিবেশ তার এখানে কি বজায় রেখে চলছে এবং এটার তিনি একটা সাক্ষী হয়ে গেলেন। তো এটা দেখে তার মনের মধ্যে রবীন্দ্রনাথের এই কি কথোপকথনটা তার মনের মধ্যে বাজতে থাকে। তারপরে দেখো ভোরের নামাজ শেষ হতেই সর্দারজি ভেপু বাজাতে, ভেপু মানে কি বাঁশি। তো বলতেছে ভোরের নামাজ শেষ হওয়ার পর ওই যে কবি ছিল, ভোরের নামাজ শেষ হওয়ার পর যে কবি ছিল, তো ওই কবি মানে কবি না সরি, ভোরের নামাজ শেষ হওয়ার পর সর্দারজি মানে কি, যিনি ড্রাইভার ছিল আর কি, এই ড্রাইভার। তো এই ড্রাইভার কি করলো, ড্রাইভার হচ্ছে বাঁশি বাজাতে লাগলো। ভাবগতিক দেখে মনে হলো তিনি মনস্থির করে ফেলেছেন আজ সন্ধ্যায় যে করে হোক কাবুল পৌঁছাবেন। তো তাকে মানে তিনি যখন বাঁশিটা সে বাজাতে লাগলেন এবং তাকে দেখে মনে হলো যে ওই লোক হয়তো সন্ধ্যার মধ্যে তাকে কাবুলে নিয়ে যাবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গন্তব্য কাবুলের প্রত্যেকটা পার্ট, আমরা পার্ট বাই পার্ট পড়লাম এবং লম্বা একটা গল্প, এটা শেষ করতে আমাদের প্রায় 3টা ক্লাস লেগে গিয়েছে এবং এই ক্লাসের পুরো শেষ পর্ব আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে। তারপরে চলো আমরা এখন, যেহেতু মোটামুটি গন্তব্য কাবুলের আমরা পুরো গল্পটা শেষ করে ফেলেছি, তার মানে এখন আমরা কি করব, এখন আমরা আমাদের এমসিকিউ সলভে চলে যাই। তা দেখো গন্তব্য কাবুলে এমসিকিউ গুলো আমরা একটু দেখে নিই। প্রথম প্রশ্নটা দেখো তোমরা, বাংলা শব্দের কোথায় অনুস্বার যোগ করলে সংস্কৃত হয়। একদম শুরুর দিকে আমরা দেখেছিলাম লেখক বলছিল যে বাংলা শব্দের সাথে কি যোগ করলে অনুস্বার হয়, বা ইংরেজি শব্দের প্রথম যে সিলেবালগুলো আছে এগুলো একটু জোর দিয়ে বললে একটু গগ গগ করে ইংলিশ বলার মতো লাগে। তাহলে বাংলা শব্দের কোথায় অনুস্বার যোগ করলে সেখানে হচ্ছে সংস্কৃত হবে, বলো তো বাংলা শব্দের কোন জায়গায়, এটা কি আমরা জানি? বলো, তোমরা বলো, এটা অ্যান্সার করো।
আমরা জানি বাংলা শব্দের একদম শেষে, বাংলা শব্দের শেষে যদি আমরা কি ব্যবহার করি, আমরা অনুস্বার ব্যবহার করি, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে সংস্কৃত হয়ে যায়। গন্তব্য কাবুল ভ্রমণ কাহিনীতে ফিরিঙ্গি কোথাকার নেটিভ ছিল? নেটিভ মানে কি? স্থানীয়। নেটিভ ছিল মানে কি বলতো? স্থানীয়। অর্থাৎ তিনি, ওই ফিরিঙ্গি মানে কি? ওই ফিরিঙ্গি মানে হচ্ছে বিদেশি। তো ওই বিদেশি হচ্ছে কোন জায়গার ছিল বলতো? তিনি আসলে হাওড়ার ছিল, করিমগঞ্জের ছিল, তালতলার নাকি দিনাজপুরের, দক্ষিণ, তিনি তালতলার নেটিভ ছিল, তাই না? তিনি তালতলার নেটিভ ছিল। গন্তব্য কাবুল ভ্রমণ কাহিনীতে লেখকের মতে কোনটা কাপুরুষ জনিত? আমরা দেখেছিলাম লেখক বলেছিল যে একা একা ফিল করা এটা একটা কাপুরুষ জনিত কাজ, অর্থাৎ নিজেকে একা ভাবা। লাহোরে শিলওয়ার বানাতে কি পরিমাণ কাপড় লাগে? আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, যে লাহোরে, তারপর হচ্ছে তোমার দিল্লিতে কোন জায়গায়, পেশোয়ারে কোন জায়গায় কত গজ কাপড় লাগে সালোয়ার বানাতে, এটা কিন্তু তোমাদেরকে কি করতে হবে বলো তো? মনে রাখতে হবে। এখন তোমরা এটা বলো যে লাহোরের মধ্যে শিলওয়ার বানাতে কি পরিমাণ কাপড় লাগে বলো। আচ্ছা, লাহোরের শিলোয়ার বানাতে কি পরিমাণ কাপড় লাগে? আমরা জানি 5.5 গজ। তো এটা তোমরা মনে রাখবা, সেই জায়গাটাতে কোন জায়গায় কত গজ কাপড় লাগে এটা তোমাদেরকে মনে রাখতে হবে। কোন কথাটায় লেখক আরাম বোধ করেননি বলতো? পাঠানদের অপচয় করার কথা, পাঠান এবং ইংরেজদের পাল্লার কথায়, শিলোয়ারের হিসাবের কথায়, নাকি সর্দারজির পাঠান প্রীতির কথায়? আমরা দেখেছিলাম পাঠান এবং ইংরেজরা তারা যে পাল্লা দিয়ে আসলে এখানে যুদ্ধ করতে পারে, তো এই কথাটা আসলে তিনি একটু আরাম বোধ করেন নাই। কেন করেন নাই? কারণ তার আসলে যেহেতু সে পাঠানদের সাথে সেখানে জার্নি করতেছিল, তার অনেক ভয় লাগতেছিল। গন্তব্য কাবুল ভ্রমণ কাহিনী পাঠানের অভ্যর্থনা কেমন ছিল? লৌকিক, আন্তরিক, কৃত্রিম নাকি দায়সারা? আমরা দেখেছিলাম যে এই যে গন্তব্য কাবুলের ভ্রমণ কাহিনীতে আমরা কি দেখেছিলাম, যে এই পাঠানরা তাকে, যে একজন পাঠান ব্যক্তি তাকে অভ্যর্থনা জানায়, সে খুবই আন্তরিকভাবে তাকে অভ্যর্থনা জানিয়েছিল। গন্তব্য কাবুল ভ্রমণ কাহিনীতে কাবুলরা প্রায় সবকিছুতে কোথা থেকে আমদানি করে? চীন থেকে, রুশ থেকে, হিন্দুস্তান থেকে নাকি পাকিস্তান থেকে? বলতো তারা কোন জায়গা থেকে আসলে সবকিছু আমদানি করেছিল? তোমাকে জানো, লেখক কিন্তু বলছিল যে তারা প্রায় সবকিছুই হিন্দুস্তান থেকে আমদানি করে নিয়ে আসে। গন্তব্য কাবুল ভ্রমণ কাহিনীতে উল্লিখিত পণ্যগুলোর মধ্যে কোনটি আধুনিক? টাঙ্গের টুপি, অস্ত্র, গাদা বারুদ, রঙের পাগড়ি নাকি জার্মান মাউজার? দেখো, জার্মান মাউজার ছিল একটা আধুনিক, জার্মানের একটা আধুনিক অস্ত্র। তো এই আধুনিক অস্ত্রটাকে লেখক কি এই ভ্রমণ কাহিনীতে তিনি যতগুলো পণ্য তারা বহন করছিল, ওই পাঠানরা তাদের মধ্যে সবচেয়ে আধুনিক বলে স্বীকৃতি দিয়েছিল, তাই না? তারপরে দেখো, দুনিয়ার সব পরীক্ষা পাশ করার চেয়ে বড় পরীক্ষা কোনটা? আমরা দেখেছিলাম সে বলছিল যে দুনিয়ার সব পরীক্ষা পাশ করার চেয়ে আফগানিস্তান এবং পাকিস্তানের যেই তোমার কি ছিল, মধ্যকার যে খাইবার পাসটা ছিল, সেই খাইবার পাসটা পার করতে তার চেয়ে বড় একটা পরীক্ষা। মধ্য ও দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ শহর কোনটা ছিল? জলান্ধর, পেশোয়ার, তারপর রাউলপিন্ডি নাকি কলকাতা? এটা বলো তো, এটা তোমরা বলো, এটা কি হবে? নাকি মনে আছে? আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম মধ্য, এবং এটা একদম শব্দার্থ পাঠ থেকে তোমাদের করা প্রশ্ন। শব্দার্থ থেকে আমরা দেখেছিলাম যে মধ্য এবং দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্যের দিক থেকে সমৃদ্ধ শহর ছিল আমাদের পেশোয়ার শহরটা। আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পনগরী কোনটা ছিল? দামেস্ক, ল্যান্ডিকোটাল, জালালাবাদ নাকি তোমার হচ্ছে পেশোয়ার? আমরা দেখেছিলাম আফগানিস্তানের সবচেয়ে শিল্পনগরী ছিল হচ্ছে জালালাবাদ। দক্কা দুর্গের গর্তটা কেমন ছিল? এই গর্তটা কেন ছিল এবং কেমন ছিল? শত্রুকে গুলি করার জন্য, শত্রুর গতিবিধি লক্ষ্য করার জন্য, যেন অন্ধকারে উপড়ে নেওয়া চোখের শূন্য কোটর। এটা ঠিক আছে দক্কা দুর্গ সম্পর্কে, এবং শত্রুকে গুলি করার জন্য তারা ওখানে কিছু খুব টাইপের ছিল, তাই না? তো সেখান থেকে আসলে দেখা যায় দক্কা দুর্গের যে গর্তটা ছিল, এই গর্তটা সম্পর্কে আমরা এই দুটা বৈশিষ্ট্য দেখতে পারি, অর্থাৎ উত্তর হবে 1 এবং 3। তারপরে দেখো, কালোয়াত শব্দের অর্থ কি? কালোয়াত মানে হচ্ছে সঙ্গীতে পারদর্শী একজন শিল্পী, উচ্চাঙ্গ সঙ্গীতের মতো দ্রুত একটা লয়, এটাকে কালোয়াত বলা হচ্ছে। তাহলে উত্তর কি হবে? 2 এবং 3। গন্তব্য কাবুল ভ্রমণ কাহিনীতে উল্লিখিত খাবার ভাগ করে খাওয়ার মধ্য দিয়ে আমরা কি ফুটিয়ে তোলা হয়েছে লেখক? এটা কিন্তু দেখো, এটা পাঠ পরিচিতি থেকে আসা প্রশ্ন, পাঠ পরিচিতি। তো এখানে আমরা দেখেছিলাম এটা মানবিকতার, সাম্যের এবং সৌন্দর্য। তাহলে উত্তর কি হবে? 1, 2 এবং 3। তারপরে দেখো, সরাইয়ের ভিতর দুর্গন্ধ হওয়ার কারণ কি ছিল? এই সরাইয়ের মধ্যে কেন এত বেশি দুর্গন্ধ লাগতেছিল? এলাকাটা মৌসুমী হাওয়ার বাইরে ছিল বলে। হ্যাঁ ঠিক আছে, ওই এলাকায় বরফ পড়ে না, এটাও ঠিক আছে। আশেপাশে নদী বা ঝর্ণা নাই, এই জন্য পরিষ্কারও করতে পারতো না। তাহলে উত্তর কি হবে? 1, 2 এবং 3।
বিশ্বজয়ের জন্য খাইবার পাস কারা কারা ব্যবহার করেছিলেন? আমরা দেখেছিলাম যে আলেকজান্ডার দি গ্রেট এবং চেঙ্গিস খান এরা হচ্ছে বিশ্বযুদ্ধের সময় এই খাইবার পাসের যে রাস্তাটা সেটা ব্যবহার করেছিলেন, গ্রাহাম বেল না। তারপরে দেখো উদ্দীপকে 17-18 প্রশ্নটা দেখি। আকবর সাহেব তার কয়েকজন বন্ধুর সঙ্গে কক্সবাজারে ঘুরতে যান। যাত্রাপথের বিরতিতে তিনি একটা হোটেলের মধ্যে ঢোকেন। সবকিছু এত পরিষ্কার এবং পরিচ্ছন্নতায় তিনি অবাক হয়ে যান। তার অনেক স্বস্তিবোধ হয় এবং তৃপ্তি করে রাতের আহার করে তিনি পুনরায় গাড়িতে ওঠেন। উদ্দীপকের যাত্রা বিরতির হোটেল গন্তব্য কাবুল রচনায় কিসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? আমরা কিসের সঙ্গে? সরাইখানা, অর্থাৎ যেটা বিশ্রামাগার ছিল আর কি, যেখানে তারা বিশ্রাম নিয়েছিল, সেই বিশ্রামখানার সাথে কিন্তু এই যাত্রা বিরতির হোটেলের একটা আমরা মিল দেখতে পাচ্ছি। ভেরি গুড। তারপরে দেখো উভয়ের মধ্যে অমিল কোন দিক থেকে বলো তো? পরিবেশের দিক থেকে, খাবারের দিক থেকে, প্রকৃতির দিক থেকে অবশ্যই অমিল আছে প্রত্যেকটা দিক থেকে। কারণ লেখক যে সরাইখানায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন সেখানকার একটা পরিবেশ আর এখানকার কিন্তু সব পরিবেশ ভালো ছিল, তার মানে এই তিনটা দিক থেকে কিন্তু অমিল আছে। তারপরে দেখো 19 এবং 20 নম্বর প্রশ্ন আমরা সলভ করি। এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র, আকাশতলে মেশে এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। তো এটা দ্বারা আসলে এটা একটা আমরা দেখেছি, এটা একটা গান, তো এটা থেকে দুটা প্রশ্ন করা হয়েছে। কবিতাংশটুকু গন্তব্য কাবুল রচনার সঙ্গে কোন দিক থেকে মিল আছে? পেশোয়ারের প্রকৃতি, হাওড়ার প্রকৃতি, খাইবার পাসের রাস্তার প্রকৃতি, নাকি জলন্ধরের প্রকৃতি? বলতো এই যে পাহাড় টাহাড়ে হাবিজাবির বিষয় নিয়ে কোন জায়গাটার মধ্যে বলা হয়েছিল? তোমরা সবাই বলো তো, এটার অ্যান্সার কি হবে? বলো, এটার অ্যান্সার কি হবে? আমরা দেখেছিলাম যে খাইবার পাসের রাস্তার যে প্রকৃতিটা, পাহাড়ের পর পাহাড়, তারপর রাস্তা কি ধুম্র পাহাড় ছিল, সেখানে রাস্তা আঁকাবাঁকা ছিল, আকাশ মনে হচ্ছে আকাশ আর মাটি সব একসাথে মিশে গেছে, এই দিকটা দিয়ে আমরা কিন্তু একটা মিল দেখতে পাচ্ছি। সাদৃশ্যপূর্ণ বিষয়টি কি? মানে উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের যে সাদৃশ্যপূর্ণ দিকটা সেটা কোন দিক থেকে? আঁকাবাঁকা রাস্তার দিক থেকে, চারদিকে পাহাড়ের অবস্থান থেকে, নাকি মোহন সবুজের লীলা খেলা দেখে? আমরা কি চারদিকে মোহন সবুজের, আমরা খাইবার পাসের ওখানে কি মোহন সবুজের লীলা খেলা দেখেছিলাম? না, সেখানে আমরা কি দেখেছিলাম? আঁকাবাঁকা রাস্তা, চারদিকে পাহাড়, এবং এই দুইটা দিক থেকে উদ্দীপকের সাথে আমরা একটা মিল দেখতে পাচ্ছি। ওকে, তারপরে দেখো এখান থেকে যদি তোমাদের সিকিউ প্রশ্নগুলো আসে তাহলে এখান থেকে সিকিউ প্রশ্নগুলো কিভাবে অ্যান্সার করবা? লেখকের হচ্ছে তার পুরো ভ্রমণ কাহিনীটা, তার যে দৃষ্টিভঙ্গি সেটা প্রকাশ করতে পারে, বা এখানে দেখা যায় যে খাইবার পাসের যে রাস্তাটার যে পরিবেশটা এটার সাথে একটা মিল রেখে দেখা যায় উদ্দীপক দিয়ে দিতে পারে। তারপরে হচ্ছে দেখা যেতে পারে সেখানকার মানুষের মধ্যে যে আতিথেয়তা এটা দিতে পারে, পাঠানদের সাথে একটা মিল রেখে উদ্দীপক দিয়ে দিতে পারে। তারপরে দেখা যায় যে তোমার সেখানকার পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, জালালাবাদে ঢোকার পর যে একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে সে একটা মনোমুগ্ধকর একটা পরিস্থিতিতে পড়ে যায়, তো সেই জিনিসটার সাথে দেখা যায় মিল রেখে একটা সৃজনশীল দিতে পারে। এবং এই টপিক থেকে আমার মনে হয় না সৃজনশীল এত একটা গুরুত্বপূর্ণ, এই টপিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউ প্রশ্নগুলা। ঠিক আছে, তাই মাথায় রাখলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।